গল্পের শুরুটা হয় আমাদের ফ্যামিলির ছেনকে দেখে। সে ছিল বংশগত বড়লোক। এই জন্য ওর নানা ওর সাথে একজন বিজনেসম্যানের বিয়ে করিয়ে দিতে চাচ্ছে। কিন্তু ছেন এই বিয়েটা করতে চাচ্ছিল না, কারণ সে লাভ ম্যারেজই করতে চাচ্ছিল, সে কোনো অ্যারেঞ্জ ম্যারেজ করবে না। ছেন তার বিয়ের দিন সে যতগুলো গিফট পেয়েছিল সব গিফটগুলো বিক্রি করে দিয়ে অনেক মোটা অঙ্কের টাকা ইনকাম করে ফেলে। আর তারপরে সে নিজের জায়গাতে অন্য একটি মেয়েকে ব্রাইডাল ড্রেস পরিয়ে বিয়ের জায়গাতে পাঠিয়ে দেয়। আর সে নিজে এই সুযোগে পালিয়ে যায়। বিয়ের সময় নানা যখনই ব্রাইডের জায়গাতে তার নাতির বদলে অন্য একজন মেয়েকে দেখতে পায়, তখনই তো সে তার নাতনির সমস্ত চালে বুঝতে পেরে যায়। এই জন্য সে দ্রুত তার গার্ডসদেরকে নির্দেশ দেয় যাতে তারা যে কোনো মূল্যে চ্যানকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু চ্যান তো ওখান থেকে পালানোর পরেই তাড়াতাড়ি করে অন্য একটি শহরে চলে যায়। এর সাথে সাথে আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে চ্যান তার মা বাবার ব্যাপারে খোঁজ নিতে চাচ্ছিল। আসলে তার নানা তাকে বলেছিল যে তার মায়ের মৃত্যুর কারণে তার বাবা দায়ী। কিন্তু চ্যানের তার নানার কথাতে একদমই বিশ্বাস ছিল না। তাই সে নিজে সত্যটা জানার জন্য তার বাবার শহরে যেতে থাকে, যাতে করে সে যে কোনো ভাবে তার বাবার কলেজ বা অন্য কোথাও থেকে তাদের ব্যাপারে কিছু জানতে পারে। এদিকে ছেনের নানা তো তার সমস্ত কার্ডগুলো ফ্রিজ করে দিয়েছিল, যাতে টাকা না থাকার কারণে ছেন আবারও তার কাছে ফিরে আসে। কিন্তু ছেনও তো চালাক কম ছিল না। সে নিজের পুরো গেট আপ চেঞ্জ করে একজন গরিব ভিক্ষুকের বেশ নিয়ে নেয়, যাতে করে তার নানার গার্ডসটা তাকে চিনতে না পারে। এই শহরে পৌঁছানোর পরে ছেন তার জন্য কিছু খাবার খুঁজছিল। সেই সময় সে একটি ছেলের সাথে ধাক্কা খায়, আর তার হাতে রাখা ব্যাগটি নিচে পড়ে যায়। ওই ছেলেটির হাত থেকেও ব্যাগ নিচে পড়ে গিয়েছিল। আর এখানে দেখা যায় যে ওদের দুজনের ব্যাগই তো পুরো সেম, যার কারণে এখানে ওদের দুজনের ব্যাগই অদল বদল হয়ে যায়। যখন ছেন তার জন্য খাবার কিনে দোকানদারকে টাকা দিতে যাচ্ছিল, তখন সে লক্ষ্য করে যে তার ব্যাগটা তো ওই ছেলের ব্যাগটির সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। আর এই ব্যাগের মধ্যে টাকা না থাকায় তো ছেন আর তার জন্য খাবার কিনতে পারে না। ওর তো অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল, যার কারণে তো সে রাস্তার একটি কোণাতে বসে মানুষের থেকে তখন ভিক্ষা যেতে থাকে। কিন্তু ওকে তো কেউ ভিক্ষাও দিচ্ছিল না, কারণ ওকে দেখে মোটো ভিক্ষুক লাগছিল না, তার উপরও আবার ডিজাইনার ড্রেস পরেছিল। তার এই পরিস্থিতি দেখে তো সে তখন সিদ্ধান্ত নেয় যে সে ভিক্ষা করার স্কিলস শিখবে। এই জন্য ও একটি ভিক্ষুকের কাছে গিয়ে সাহায্য চায়। আর ওই ভিক্ষুকটি প্রথমে ওর পুরো গেট আপ চেঞ্জ করে একদম ভিক্ষুকের মতন গেট আপ দিয়ে দেয়। এরপরে ছ্যাং একটি কনসার্টে যায় ভিক্ষা নেওয়ার জন্য। এইখানে একজন পপুলার সিঙ্গার, যে ছিল আমাদের এই গল্পের মেন লিড ফ্যাং, সে পারফর্ম করছিল। ছ্যাং এর নানা গার্ডসরা তো ওকে খুঁজতে খুঁজতে এই কনসার্টে চলে আসে। যখনই ছ্যাং ওই গার্ডসদেরকে দেখে, তখনই তো বেচারি ভিক্ষা নেওয়ার বদলে সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে আমাদের ফ্যাংকে দেখানো হয়, সে তার পারফরমেন্স শেষ করার পরে যখন তার রুমের দিকে আসে, তখন সে এখানে তার বাবার পাঠানো কিছু গার্ডসদেরকে দেখে। এইখানে গার্ডসরা এসেছিল ফ্যাংকে তার বাবার বিয়েতে অ্যাটেন্ড করতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ফ্যাং তো মানা করে দিয়ে বলে যে আমি যাব না। গার্ডসরা তখন তাকে হুমকি দেয় যে আপনি যদি সোজাসুজি না চান তাহলে আমরা আপনাকে তুলে নিয়ে যাব। ফ্যাং তো কোনো উপায় নিয়ে পেয়ে তখন গার্ডসদেরকে বলে যে ঠিক আছে, তোমরা বাইরে অপেক্ষা করো, আমি ভেতর থেকে রেডি হয়ে আসতেছি। কিছুক্ষণ পরে ফ্যাং তার রুম থেকে মেয়েদের গেট আপ নিয়ে বের হয়। তারপরে সে ওই গার্ডদের চোখে ধুলো দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু সেই সময় তো গার্ডসরা ওকে চিনতে পেরে যায়। যখনই ফ্যাং এর ব্যাপারটা বুঝতে পারে, তখনই তো সে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। গার্ডসরাও তখন তার পিছনে দৌড়াতে থাকে। এদিকে আমাদের ছ্যাংও তো তার নানা বডিগার্ডের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য লুকিয়ে একটি গলির মধ্যে চলে আসে। সেই সময় সে ওই গলির মধ্যে একটি মেয়েকে ড্রেস চেঞ্জ করতে দেখে, যেটি দেখে সে বলে ওঠে যে শহরের মেয়েরা এত বেশি মডার্ন। এই কথাটি শুনে তো মেয়েটি রাগান্বিত হয়ে যায়। আর এই মেয়েটি কেউ না, বরং ফ্যাং, যে মেয়েদের গেট আপ নিয়েছিল। ফ্যাং ওকে জিজ্ঞাসা করে যে তুমি মেয়ে কাকে বললে। একটি মেয়ের জায়গায় ছেলেকে দেখে তো চ্যাং অবাক হতে পারছিল না। সেই সময় তার নানা গার্ডসরা সেখানেও চলে আসে। এইটি দেখে চ্যাং তার জ্যাকেটটি খুলে নিচে ফেলে দেয় এবং সাথে সাথে ফ্যাং এর অনেক ক্লোজে চলে যায়। আর সে এমন অ্যাক্টিং করতে থাকে যেন ওরা দুজনে এখানে কিস করছে।
এটি দেখে তো গার্ডসরা তাদেরকে ইগনোর করে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে ফ্যাং এর বডিগার্ডরা তখন সেখানে পৌঁছে যায়। যখন ফ্যাং বডিগার্ডদের দেখে তখনই তো সে জায়গা চেঞ্জ করে নিয়ে ওরকম পোজে দাঁড়িয়ে যায়। তবে লুকানোর চক্করে তো এখানে সত্যি সত্যি ফ্যাং চ্যাংকে একটি কিস করে দেয়। চ্যাংয়ের তো ফ্যাং এর উপরে অনেক বেশি রাগ হচ্ছিল, আর বডিগার্ডরা চলে যাওয়ার পরে তো চ্যাং ফ্যাং এর উপরে রাগ দেখাতে থাকে আর বলতে থাকে যে তুমি আমার ফার্স্ট কিস এইভাবে চুরি করে নিলে, এর বদলে তো তোমাকে আমার জন্য অবশ্যই কিছু করতে হবে। ফ্যাং যে একজন সেলিব্রিটি ছিল, সে তখন চ্যাংকে তার একটি অটোগ্রাফ দিয়ে দেয়। চ্যাং যার কাছে খাবার খাওয়ার কোনো টাকা ছিল না, সেই সামান্য অটোগ্রাফ দিয়ে কি বা করতে পারতো। এই জন্য সে ফ্যাংকে বলে যে আমার নিজের ব্যাগটি হারিয়ে গিয়েছে, তুমি ওই ব্যাগটি খুঁজতে আমাকে সাহায্য করো, তা না হলে আমি সবাইকে কথাটি বলে দিব যে ফেমাস সিঙ্গার আমার মতন মেয়েকে কিস করেছে। এটি বলে চ্যাং তার কাছে থাকা ব্যাগটির মধ্যে থেকে ফোন বের করে, আর এই ফোনটি দেখার পরে তো ফ্যাং এই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে এই ব্যাগটি আসলে তার ফ্রেন্ড ন্যান্সির। ফ্যাং তখন তার ফ্রেন্ডকে কল দিয়ে কথা বলে। কথা শেষ হওয়ার পরে সে চ্যাংকে বলে যে তুমি আমার সাথে চলো। আসলে ফ্যাং তার বাবার বিয়েটা ভন্ড করার জন্য চ্যাংকে ইউজ করতে চাচ্ছিল। এরপরে আমরা দেখি যে ফ্যাং চ্যাংকে ন্যান্সির কাছে নিয়ে যায়। ন্যান্সি চ্যাংকে তার ব্যাগটি ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়, তবে ব্যাগটি তো ফ্যাং নিয়ে নেয়। আর তারপরে সে চ্যাংকে বলে যে এই ব্যাগটি তুমি তখনই পাবে যখন তুমি আমার একটি কাজ করে দিতে পারবে। চ্যাং ওকে জিজ্ঞাসা করে যে কি করতে হবে আমাকে। ফ্যাং বলে যে তুমি আমার সাথে ভিতরে চলো, তাহলে সবকিছু বুঝতে পেরে যাবে। এরপরে আমাদের দেখানো হয় যে ফ্যাং চ্যাংকে সাথে করে তার বাবার ওয়েডিং সিরামনিতে যায়। সেই সময় একটি মেয়ে এসে ফ্যাংকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটিকে, এত কুৎসিত একটি মেয়েকে তুমি নিজের সাথে করে কেন নিয়ে এসেছো। ফ্যাং ওকে এটা বলে ইগনোর করে দেয় যে তুমি খুব তাড়াতাড়ি এই ব্যাপারে জানতে পেরে যাবে। এরপরে ও চ্যাংকে বলে যে তুমি এখানে যা খেতে চাও খাও, তোমাকে এখানে কেউ আটকাবে না। ফ্যাং এর বাবা তো অনেকক্ষণ ধরে ফ্যাং এর এসব তামাশাগুলো দূর থেকে দেখছিল। উনি তখন ফ্যাং এর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে এগুলো কি হচ্ছে। ফ্যাং বলে যে আমি আপনাকে কেন বলবো, আপনি কি কোনোদিন আমার মাকে কিছু জিজ্ঞাসা করেছেন। কিন্তু সেই সময় ফ্যাং এর সৎমা সেখানে আসে এবং সে ফ্যাং এর সাথে অনেক সুন্দরভাবে কথা বলছিল। সে বলছিল যে আমি তো ভেবেছিলাম তুমি তোমার এত বড় কনসার্ট শেষ করে এখানে আসতেই পারবে না। ফ্যাং বলে যে আমি কিভাবে আসতাম না, এটা যতই হোক আমার বাবার বিয়ে, আর আমি তাকে আজকে অনেক বড় একটা সারপ্রাইজ দিতে চাই। চ্যাং তো কিছুই বুঝতে পারছিল না, ও তো মজা করে বসে খাচ্ছিল। কিন্তু তখনই ফ্যাং এসে চ্যাংয়ের হাতটি ধরে তাকে স্টেজের উপরে নিয়ে যায়, আর তারপরে সে মাইকে সবার উদ্দেশ্যে বলতে থাকে যে ও হচ্ছে আমার ফিয়ন্সে। এটা বলেই তো ফ্যাং আবারও চ্যাংকে কিস করে নেয়। চ্যাং রাগান্বিত হয়ে ওকে বলতে থাকে যে আমি আবার তোমার ফিয়ন্সে কখন হলাম। ফ্যাং চ্যাংয়ের পকেটের মধ্যে তার ক্রেডিট কার্ড দিয়ে দেয় আর বলে যে প্লিজ আমাকে সাহায্য করো। চ্যাংয়ের যেহেতু টাকার অনেক বেশি প্রয়োজন ছিল, তাই সেও ফ্যাংয়ের সাথে তাল মিলে সবাইকে বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আমিও ফিয়ন্সে। ফ্যাং এর বাবা এসে তো ওর উপর অনেক রাগ দেখাতে থাকে। ফ্যাং বলে যে আপনি যদি চান যে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট না হোক, তাহলে আপনাকে আপনার বিয়েটি ভাঙতে হবে। ফ্যাং এর বাবার কাছে আর কোনো অপশন ছিল না, এই জন্য সে নিজের বিয়েটি ক্যান্সেল করে দেয়। আর চ্যাংও ওখান থেকে কোনো রকমে পালিয়ে আসে। আরো একবার গার্ডসদের থেকে বাঁচার জন্য চ্যাং তখন নিজের ভেসে চলে আসে। সেই সময় ওখানে ন্যান্সি আসে, আর ন্যান্সি তার সামনে এত সুন্দর একটা মেয়েকে দেখে তো প্রথম দেখাতে সে ওকে ভালোবেসে ফেলে। পরের দিন আমরা দেখি যে চ্যাং তার মা বাবার ইউনিভার্সিটিতে যায় তাদের ব্যাপারে কিছু খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু এখানে তো আগে থেকে চ্যাং এর নানা গার্ডসরা ছিল। এই জন্য চ্যাং আবারও নিজের গেট আপ চেঞ্জ করে ওদের সামনে দিয়ে চলে যায়, আর গার্ডসরা তো তাকে চিনতেও পারে না। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে চ্যাং এই ব্যাপারটা জানতে পারে যে ফ্যাং এবং ন্যান্সিও এই ইউনিভার্সিটিতে পড়ে। ফ্যাং এর ফ্রেন্ড তো চ্যাংকে দেখার পরে বলে যে দেখো তোমার ফিয়ন্সেও এই ক্লাসে ভর্তি হয়েছে। ফ্যাং বলে যে আমার কেউ হয় না। টিচারের বলাতে তো চ্যাং এবং ফ্যাংকে একই ডেস্কে বসতে হয়, আর এখানে তো ওদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়, যার ফলে তো পানিশমেন্ট হিসাবে ওদের দুজনকে পুরো ক্লাসটি পরিষ্কার করতে দেওয়া হয়। চ্যাংয়ের তো কালকে ফ্যাংয়ের কিসের ব্যাপারটা নিয়ে এবং আজকে ওর সাথে ঝামেলা করার ব্যাপারটা নিয়ে ওর উপরে অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সে ফ্যাংয়ের ফ্যান্সদের সামনে ওকে জোরের সাথে একটি কিক মেরে দেয়। এইবার তো চ্যাং একটু মনের দিক থেকে শান্তি পায়, কারণ ও ফ্যাংয়ের থেকে বদলা নিয়ে নিয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই
যে ছ্যাং ইউনিভার্সিটির অফিস রুমে গিয়ে ওর মা বাবা সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করতে থাকে। তবে সেখানে দেওয়ালে লাগিয়ে রাখা একটি ফটো ফ্রেম তার থেকে নিচে পড়ে যায়, আর ফটো ফ্রেমের উপরে কাঁচটি ভেঙে যায়, যার ফলে তো ও আবারও প্রবলেমের মধ্যে ফেসে যায়। বেচারির কাছে তো আগে থেকে টাকা ছিল না, আর এখন আবার এই ফটো ফ্রেমও তাকে ঠিক করতে হবে। পরবর্তীতে স্যাংয়ের ফ্রেন্ড তাকে বলে যে তুমি যদি অফিস রুমে ঢুকতে চাও তাহলে তোমাকে এই ব্যাপারে ন্যান্সি সাহায্য করতে পারে, কারণ ন্যান্সি ছিল স্টুডেন্ট ইউনিয়নের মেম্বার। এটা শোনার পরে তো চ্যাং সেই হোটেলে যায় যেখানে ন্যান্সি প্রায় খাবার খেতে যায়। এখানে তো ন্যান্সিকে কিছু ছেলেরা এসে ডিস্টার্ব করছিল। সেই সময় চ্যাং সেখানে চলে যায় এবং সে ন্যান্সিকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয়। এগুলো দেখে ন্যান্সি ওর উপরে ইমপ্রেসড হয়ে তো ওর সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে চ্যান যার টাকার অনেক সমস্যা ছিল, এই জন্য সে ডেলিভারির কাজ করা শুরু করে দেয়, যার ফলে তার টাকা পয়সার সমস্যাটি মিটে যায়। একদিন সুইমিং ক্লাসের সময় ছ্যাং এবং ফ্যাং এর মাঝে আবারও ঝামেলা বেঁধে যায়, যার ফলে তো ছ্যাং পা পিছলে পানির মধ্যে পড়ে যায়। কিন্তু আমাদের হিরো তো তার হিরোইনকে বাঁচানোর বদলে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। এগুলো দেখার পরে তো ফ্যাং এর ফ্রেন্ড তখন এসে ছ্যাংকে বাঁচিয়ে নেয়। এরপরে আমরা দেখি যে ছ্যাং স্টুডেন্ট ইউনিয়নের সদস্য হয়ে যায়, যার ফলে ও ফ্যাংয়ের ম্যাথের টিউশন দেওয়ার বদলে ওর একটি কনসার্ট রেখে ফান্ডিং একত্রিত করতে থাকে। ওয়েলকাম পার্টির দিনে যখন ফ্যাং গান গাইতেই যাচ্ছিল তখন সে দেখে যে মাইক তো উধাও হয়ে গিয়েছে। ছ্যাং তখন একটি মাইক নিয়ে ফ্যাংয়ের কাছে চলে আসে। ওর থেকে মাইকটা নেওয়ার পরে ফ্যাং গান গাইতে থাকে, আর দূরে দাঁড়িয়ে থেকে তো ছ্যাং ওর গান গাওয়া শুনছিল। আর ওকে এভাবে গান গেতে দেখে তো ছ্যাংয়ের মনে ওর জন্য একটু ফিলিংস তৈরি হতে থাকে। পরের দিন ক্লাসে ফ্যাং দেখে যে ছ্যাং তার হাতে আঘাত পেয়েছে, যেটি দেখে তো ও তার কাছে থাকা ব্যান্ডেজটি ছ্যাংয়ের দিকে আগিয়ে দেয়। আর এটি দেখে তো ছ্যাংয়ের মন ওর জন্য পুরোই ফিদা হয়ে যায়। এই জন্য তো ও চারিদিকে শুধুমাত্র ফ্যাংকেই দেখতে পাচ্ছিল। ফ্যাংয়ের একটি ফ্রেন্ড তার কাছে আসে এবং সে তার কাছে নিজের কষ্টগুলো শেয়ার করে বলছিল যে আমার বাবার সার্জারির জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। পরবর্তীতে ছ্যাং এই ব্যাপারটা জানতে পারে যে ফ্যাং তার নতুন মিউজিক ভিডিওর জন্য একটি মেয়েকে খুঁজছে। এই জন্য তো ছ্যাং নিজের আসল রূপে এসে অডিশন দিতে চলে যায়, আর এত সুন্দর একটি মেয়েকে দেখে তো তাকে সিলেক্ট করে নেওয়া হয়। চ্যাং এখানে নিজের নামটি চেঞ্জ করে কিন বলে। ন্যান্সি যখন চ্যাংকে এখানে দেখতে পায় তখন সে ফ্যাংকে বলে যে এই মেয়েটিকে যখন আমি প্রথম দেখেছিলাম তখনই আমি ওকে ভালোবেসে ফেলেছি। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে চ্যাং এবং ফ্যাং এর মিউজিক ভিডিওটি বানানো হয়, আর এটি কমপ্লিট হওয়ার পরে চ্যাংকে তার পেমেন্টটি দিয়ে দেওয়া হয়, আর এই সমস্ত টাকাগুলো চ্যাং এনে তার ফ্রেন্ডকে দেয়। এখানে তো ওই ফ্রেন্ডটা অনেক বেশি খুশি হয়ে যায়, আর তারা দুজনে এখানে বসে হাসি তামাশা করছিল। কিন্তু তখনই কেউ একজন এসে ওদের দুজনকে কিডন্যাপ করে নিয়ে যায়, কারণ কেউ একজন চাচ্ছিল না যে ফ্যাং তার মিউজিক ভিডিওটা রিলিজ করুক, কারণ সে ওই গানের মধ্যে এমন একটি মেয়ের ব্যাপারে লিখেছিল যে কিনা মারা গিয়েছে। ফ্যাং এর কাছে যখন চ্যাংয়ের কিডন্যাপার ফোনটি আসে তখন তো সে চ্যাংকে বাঁচাতে চলে যায়, কিন্তু এদিকে আমাদের চ্যাংকে দেখানো হয় তার তো কারোর কোনো সাহায্যের কোনো প্রয়োজন ছিল না, কারণ সে নিজেই তার বুদ্ধি ঝরে ওই গুন্ডাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে আসে। তবে এসব করতে গিয়ে তো সে এবং তার ফ্রেন্ড দুজনই আঘাত পায়। ফ্যাং যখন এসে চ্যাংয়ের এই অবস্থা দেখতে পায় তখন তো সে ওর অনেক খেয়াল রাখতে থাকে, এমনকি সে ওকে নিজের পিঠে করে নিয়ে ওকে বাসা পর্যন্ত রেখে আসে। আসলে ফ্যাং যে মেয়ের ব্যাপারে গানে লিখেছিল সেই মেয়েটি এবং ফ্যাং অনেক ভালো ফ্রেন্ড ছিল। তবে একদিন ফ্যাং এবং ওই মেয়েটি কারে করে একটি জায়গাতে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যেই তাদের কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ফ্যাং এর এই ফ্রেন্ডটি সেখানে মারা যায়। এই জন্য ওই মেয়েটির শুভাকাঙ্ক্ষীরা ফ্যাংকে তার মৃত্যুর জন্য দায়ী করতে থাকে। ফ্যাং চ্যাংকে বলছিল যে আমি ওই মিউজিক ভিডিওটি রিলিজ করব না, তাহলে তো কেউ হার্ট হবে না যারা ওই মেয়েটিকে ভালোবাসতো। পরের দিন আমরা দেখতে পাই যে চ্যাং ন্যান্সির সাথে একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল, যেখানে ফ্যাংও তার একটি ফ্রেন্ডকে সাথে করে খাবার খেতে এসেছিল। ফ্যাং এর রেস্টুরেন্টে আসার পরে চ্যাংকে যখন ন্যান্সির সাথে দেখতে পায় তখন তো তার কাছে অনেক বেশি খারাপ লাগে, আর সে এখানে অনেক বেশি ড্রিঙ্কসও করে ফেলে।
আর অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে তো সে পুরো মাতাল হয়ে যায়। আর এই অবস্থাতে সে চ্যাংয়ের হোটেলে যায়, যেখানে প্রত্যেকজনের দরজায় বাড়িয়ে বাড়িয়ে চ্যাংয়ের নাম ধরে ডাকতে থাকে। এতে করে তো সব মেয়েরা তখন তাদের রুম থেকে বেরিয়ে আসে। আর চ্যাংও যখন বেরিয়ে আসে তখন ফ্যাং একটি মাইক নিয়ে ওকে জিজ্ঞাসা করে যে তুমি ন্যান্সির সাথে ওই রেস্টুরেন্টে কি করছিলে। চ্যাং বলে যে আমি তো ওর সাথে ছিলাম বিজনেসের কারণে। এইগুলো শোনার পরে ফ্যাং তো অনেকগুলো টাকা বার করে চ্যাংকে দেয় আর বলে যে আজকের পর থেকে যেন আমি ওর সাথে আর তোমাকে না দেখি, তুমি শুধুমাত্র আমার। এটা বলেই ও চ্যাংকে কিস করতে যাচ্ছিল, কিন্তু মাতাল থাকার কারণে তো ও চ্যাংয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ওদের এইসব কর্মকাণ্ড দেখে তো বাকি মেয়েগুলো তখন বলাবলি করতে থাকে যে ফ্যাং কিনা এরকম একটি মেয়েকে ভালোবাসে। পরের দিন তো এই কথাটি পুরো কলেজে রটে যায়, যার ফলে তো কলেজে প্রত্যেকটা মানুষ শুধুমাত্র ওদেরকে নিয়ে সমালোচনা করছিল। আর এগুলো দেখে তো ওরা দুজনে অনেক বেশি লজ্জা পেতে থাকে। এরপরে আমরা দেখি যে চ্যাং যে সবসময় ফ্যাংয়ের সাথে রাগান্বিত হয়ে কথা বলতে থাকে। এগুলো দেখে ফ্যাং ওকে বলে যে তুমি কিনের মতন হতে পারো না। ওই মেয়েটি কত ভালো মতন কথা বলে, কত ভালো আচরণ ওর। আমার মনে হয় তোমার কিনকে দেখে কিছু শেখা উচিত। ফ্যাং এর কথাগুলো শুনে ন্যান্সি তখন বলে ওঠে যে হ্যাঁ, ও অনেক ভালো পিয়ানো বাজায়। চ্যাং বলে যে কিন্তু ওকে তো মাঝে মধ্যে দেখা যায়, আর হঠাৎ করে ও আবার উধাও হয়ে যায়। আর তোমরা একটা ব্যাপার খেয়াল করেছো, ও কিন্তু সবসময় একটি লম্বা ফ্রক পরে থাকে। আমার মনে হয় ও এই জন্য লম্বা ফ্রক পরে কারণ ওর পাই নেই। আমার তো মনে হয় ওই মেয়েটি আসলে একটি ভূত। আর এই দুজন বধূ তো চ্যাংয়ের কথাতে বিশ্বাস করে ভয় পেয়ে সাপোর্টের জন্য একে অপরকে জড়িয়ে ধরে। আর চ্যাং তো ওদের দুজনকে এভাবে বলদ বানাতে পেরে অনেক বেশি হাসছিল। একদিন চ্যাং পিয়ানো বাজাচ্ছিল। ন্যান্সি তখন চ্যাংয়ের পিয়ানো বাজানো শুনে ফেলে। সেই সময় ওর মনে পড়ে যে কিনো ঠিক এরকমই পিয়ানো বাজাতো। এইসব কল্পনা করার পরে ন্যান্সি তখন ভালো করে চ্যাংকে দেখতে থাকে। আর তখন তো এই ব্যাপারটা সে বুঝতে পেরে যায় যে চ্যাংয়ে আসলে কিন। তবে এবার তো ও অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ ফ্যাং তো চ্যাংকে পছন্দ করত। তার মানে ওরা দুজন ফ্রেন্ডই একই মেয়েকে পছন্দ করে। এরপরে আমরা দেখতে পাই যে চ্যাং তার বাবা প্রফেসরের সাথে নিজের আসল রূপে দেখা করতে আসছে। প্রফেসর এখানে ওকে বলতে থাকে যে তোমার মা বাবা একে অপরকে অনেক বেশি ভালোবাসতো, আর তোমার বাবা তো তোমার মাকে ছাড়ার কথা কোনোদিন কল্পনাতেও নিয়ে আসতে পারতো না, কারণ সেই পুরো দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসতো তোমার মাকে। এইসব কথা জানার পরে তো চ্যাং বাইরে বেরিয়ে এসে তখন তার নানাকে ফোন দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে। তখন ওর নানা বলে যে আমি তোমাকে কোনো কারণবশত মিথ্যা বলেছিলাম, কিন্তু চ্যাং তো তার কোনো কথাই শুনে না। পরবর্তী সিনে আবারও চ্যাং তার আসল রূপে একটি রেস্টুরেন্টে ওই টিচারের সাথে দেখা করে। সেখানে তো ফ্যাং এবং ন্যান্সিও চলে আসে। ফ্যাং তো ন্যান্সির এবং চ্যাংয়ের সেটিং করানোর জন্য এখানে পুরো চেষ্টা করতে থাকে। ন্যান্সি যে কিনা চ্যাংয়ের আসল সত্যটা জানতো, সে তখন এখানে চেষ্টা করতে থাকে চ্যাং এবং ফ্যাং এর সেটিং করানোর। তাই সে এখানে চ্যাংকে বলতে থাকে যে ফ্যাং তার ক্লাস ফেলোকে অনেক বেশি পছন্দ করে। এখানে ফ্যাংও বলতে থাকে যে হ্যাঁ, আমি চ্যাংয়ের সাথে থাকলে অনেক বেশি হ্যাপি থাকতে পারি। এইগুলো শুনে তো চ্যাং অনেক বেশি খুশি হয়ে যায়। এখান থেকে চ্যাং ওয়াশরুমে যায় এবং সে আবারও তার আগের গেটআপে ফিরে আসে। এরপরে ও ফ্যাং এর কাছে যায় এবং ওরা দুজনে তো এখান থেকে একে অপরের সাথে অনেক বেশি সময় কাটাতে থাকে। আর তারা দুজনে তো একে অপরের সাথে অনেক মজাও করে। পরের দিন আমরা দেখতে পাই যে চ্যাংয়ের নানা তার কলেজে চলে আসে এবং সে যখন চ্যাংয়ের এই রূপটি দেখতে পায় তখন তো সে অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ তার নাতনি এখন একটি সাধারণ মেয়ের মতো চলাফেরা করছে। উনি চ্যাংকে বলে যে তুমি আমার সাথে চলো, কিন্তু চ্যাং তো তাকে মানা করে দেয়, কারণ তার উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। আর সামনে একটি বিউটি কন্টেস্ট রয়েছে, আমি যদি এতে জিতে চাই তাহলে তুমি আর আমাকে তোমার সাথে করে যেতে বলবে না, আর যদি আমি কন্টেস্টে হেরে যাই তাহলে আমি তোমার সাথে চলে যাব। নানাও তো চ্যাংয়ের এই শর্তে রাজি হয়ে যায়। চ্যাং যখন বিউটি কন্টেস্টে নাম দিতে যায় তখন তো সব মেয়েরা ওকে দেখে ওর মজা নিতে থাকে যে এরকম একটি ফেস নিয়ে কিনা বিউটি কন্টেস্ট জিততে এসেছে। বিউটি কন্টেস্টে তো চ্যাংকে অনেক বেশি কিউট লাগছিল, আর চ্যাংকে এভাবে দেখে তো ফ্যাং ওর উপরে আরো বেশি ফিদা হয়ে যায়। এদিকে ন্যান্সি যখন স্টেজে চ্যাংকে দেখে তখন তো সে মনে মনে ভাবছিল যে চ্যাং তো এখনের থেকে আরো বেশি আসলে সুন্দর। এদিকে চ্যাংয়ের নানা তো তার পাওয়ারের ব্যবহার
করে চ্যাংকে কম্পিটিশনে জিততে দেয় না। চ্যাং যখন তার শর্ত মোতাবেক সবকিছু গুছিয়ে নিয়ে তার নানার সাথে চলে যেতে যাচ্ছিল, তখনই নানা এসে ওকে এখানে থাকতে বলে। আর এটা বলে নানা চলে যায়। আর চ্যাংকে যে ওর নানার সাথে যেতে হবে না, এই জন্য তো চ্যাং অনেক বেশি খুশি হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি যে কলেজ থেকে ট্যুরের প্ল্যান করা হয়। আর ওই সময় ফ্যাংকে একটি মিউজিক ভিডিও বানাতে হবে, যেখানে কিনের প্রয়োজন। চ্যাং তো এবার অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায় যে সে যে ট্যুরে যাবে নাকি কিন সেজে ফ্যাংয়ের সাথে ভিডিও বানাবে। এই জন্য চ্যাং টিচারের কাছে গিয়ে ট্যুরে লেটে যাওয়ার পারমিশন চায়, কারণ টিচার তার আসল সত্যটা সবই জানতো। টিচারও তাকে পারমিশন দিয়ে দেয়। এরপরে আমরা দেখি যে চ্যাং ফ্যাংয়ের সাথে মিউজিক ভিডিও কমপ্লিট করার পরে সে ফ্যাংয়ের সাথে সেই ট্যুরের স্পটে চলে আসে। ফ্যাং চ্যাংকে তার ফ্রেন্ডের সাথে বসিয়ে দিয়ে চ্যাংকে আবারও খুঁজতে যায়, কারণ সে চ্যাংকে কিনের সাথে দেখা করাতে চাচ্ছিল। আর এটি চ্যাং জানার পরে তো তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে নিজে চ্যাংয়ের গেটআপ নিয়ে নেয়। আর তারপরে সে ফ্যাংয়ের সামনে চলে আসে। চ্যাং চলে আসার কারণে তো কিন এবার গায়েব ছিল, যার কারণে তো ফ্যান আবার কিনকে খুঁজতে চলে যায়। এই জন্য তো চ্যাং আবারও কিন হয়ে যায়। আর এইভাবে বারবার চলতে থাকে। চ্যাং আসলে কিন গায়েব হয়ে যায়, আর কিন আসলে চ্যাং গায়েব হয়ে যায়। আর এসব কিছু দেখে তো বাকি সবাই নর্মাল ছিল, তবে ন্যান্সি তো সবকিছুই বুঝতে পারছিল। আর এগুলো দেখে ন্যান্সি বিরক্ত হয়ে চ্যাংয়ের কাছে গিয়ে বলে যে আমি জানি যে তুমি আসলে কিন এবং তুমি চ্যাং। এইটি শোনার পরে তো চ্যাং একটি শান্তি নিঃশ্বাস ফেলে যে কেউ তো একজন আছে যার সাথে আমি এই ব্যাপারে সমস্ত কিছু শেয়ার করতে পারবো। ন্যান্সি গিয়ে ফ্যাংকে বলে যে চ্যাংয়ের শরীরটা খারাপ, এই জন্য ও একটু রেস্ট করতে গিয়েছে। এটি শোনার পরে এবার ফ্যাং শান্তি মতন গিয়ে বসে, না হলে তো আজকে সে চ্যাং এবং কিনকে দেখা করিয়ে দম নিত। চ্যান তো ন্যান্সিকে রিকোয়েস্ট করতে থাকে যে তুমি কিন্তু আমার এই সত্যটার ব্যাপারে কাউকে বলো না, সময় আসলে সবাই এমনিই জানতে পেরে যাবে। ন্যান্সিও তাকে কথা দেয় যে সেই কথাটি কাউকে বলবে না। আর যদি কখনো তোমার আমার সাহায্যের কোনো প্রয়োজন হয় তাহলে আমি সবসময় তোমাকে সাহায্য করব। এরপরে আমরা দেখি যে সব ফ্রেন্ডরা মিলে ডিসাইড করে যে তারা মাউন্টেনের টপে যাবে, কিন্তু ফ্যাং তো যেতে চাচ্ছিল না, কারণ সে চ্যানের ব্যাপারে চিন্তা করছিল। কিন্তু সব ফ্রেন্ডরা মিলে রিকোয়েস্ট করাতে তো এক পর্যায়ে ফ্যাংও যেতে রাজি হয়ে যায়। ওরা অনেকক্ষণ ধরে হাঁটছিল, তবে ওরা এখন পর্যন্ত মাউন্টেনের টপে পৌঁছাতে পারে না। এদিকে সন্ধ্যাও হয়ে আসছিল। যেহেতু এই জায়গাটা একটু রিস্কি, এই জন্য ন্যান্সি সবাইকে বলে যে আমার মনে হয় এখন আমাদের ফিরে যাওয়া উচিত। বাকি সবাই ওর কথাতে রাজি হয়ে যায়। যখন চলে যেতেই যাচ্ছিল তখনই ছেনের পা পিছলে সে নিচে পড়ে যায়। আর ফ্যাং ওকে বাঁচাতে গিয়ে তো ও নিজেও নিচে পড়ে যায়। সব ফ্রেন্ডরা তো এগুলো দেখে অনেক প্যানিক করতে থাকে। ন্যান্সি ওদেরকে বোঝায় যে এই সময় আমাদের এত প্যানিক করলে হবে না, আমাদের বুদ্ধির সাথে কাজ করতে হবে। ওরা তো তাড়াতাড়ি করে রেস্কিউ টিমকে ডাকতে যায়। এদিকে আমাদের ফ্যাং এবং চ্যানকে দেখানো হয় তারা তো কোনো রকমে বেঁচে গিয়েছিল এবং তারা একটু আঘাতই পেয়েছে, খুব একটা আঘাত ওদের লাগেনি, তবে উপর থেকে নিচে পড়ে যাওয়ার কারণে ওরা দুজনে অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পরে চ্যান দেখে যে ফ্যাং তো তার পায়ে আঘাত পেয়েছে। এটা দেখে তো অনেক চিন্তিত হতে থাকে, কিন্তু ফ্যাং ওকে বোঝায় যে আমি ঠিক আছি। চ্যান তো অনেক বেশি চিন্তা করছিল যে ওরা দুজনে এখানে ফেসে গিয়েছে, আর ও এটাও বুঝতে পারছিল না যে এখানে ওদেরকে কতক্ষণ থাকতে হবে। আর ওদের দুজনের ফোনও তো ওদের কাছে ছিল না। নিচ থেকে তো তখন চ্যান অনেক জোরে জোরে ন্যান্সির নাম ধরে চিল্লাতে থাকে, কিন্তু যেহেতু ওরা অনেক নিচে ছিল তাই ওদের আওয়াজ উপর পর্যন্ত পৌঁছাচ্ছিল না। চ্যানকে এত চিন্তিত দেখে ফ্যাং তখন তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি তো তোমার সাথে আছি, আর ওরা আমাদেরকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবে। এখানে তো অনেক বেশি ঠান্ডা ছিল, যেটি দেখে ফ্যাং তার জ্যাকেটটি খুলে চ্যানকে পরিয়ে দেয় আর তার সাথে কথাবার্তা বলতে থাকে যাতে চ্যান ভয় না পায়। এখানেও বলতে থাকে যে দেখো সবকিছু কত রোমান্টিক মনে হচ্ছে না, তোমার সাথে যদি এখানে ন্যান্সি থাকতো তাহলে ওর তো এখন হিরোর মতন ফিল হতো। এটি শুনে তো চ্যানও হাসতে থাকে যে আমরা প্রবলেমের মধ্যে ফেসে গেছি আর এখনো তুমি মজাই করে যাচ্ছ। ফ্যাং এখানে চ্যানের মাথার আঘাতটি দেখছিল। চ্যান কিছু চিন্তা ভাবনা না করে ওকে বলে দেয় আমি তোমাকে পছন্দ করি। ফ্যাং তো এটি শুনে পুরো শকড হয়ে যায়, কিন্তু তারপরে সে বলে ওঠে যে আমি আগে থেকে একজনকে পছন্দ করি। এদিকে ন্যান্সিও তো ওদের দুজনকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর সে দূরে দাঁড়িয়ে থেকে ওদের কথাই শুনছিল। ফ্যাং বলতে থাকে যে চ্যানই সেই মেয়ে যাকে আমি পছন্দ করি, আর আমি জানি না এটা কবে আর কখন হয়েছে।
আমি যখন ওর সাথে থাকি তখন তো আমি ভুলেই যাই যে আমি একজন আর্টিস্ট। হ্যাঁ, আমি জানি ও অনেক জেদি একটা মেয়ে, কিন্তু তারপরেও আমি ওকে অনেক ভালোবাসি। এদিকে ছ্যানো তো মনে মনে এটা ভেবে খুশি হচ্ছিল যে আমি যেমন ভাবে ওর সামনে থাকি ও তেমনটাই আমাকে পছন্দ করে। ফ্যাং ওকে সরি বলে আর বলে যে আমি জানি হয়তো আমি তোমাকে হার্ট করে ফেলেছি, তবে বিশ্বাস করো আমার ফ্রেন্ড ন্যান্সি অনেক ভালো, তোমার উচিত ওকে একটি চান্স দেওয়া। এখানে ন্যান্সিও তো ফ্র্যাঙ্ককে চুপ করানোর জন্য ওর মুখ থেকে শব্দ বেরিয়ে যায়, আর ওরা তো বুঝতে পেরে যায় যে ন্যান্সি ওদেরকে খুঁজে পেয়েছে। ন্যান্সি বলে ওঠে যে আমি তোমাদের বেশি কথা শুনিনি। এরপরে সে বাকি ফ্রেন্ডদের ফোন দিয়ে জানিয়ে দেয় যে আমি ওদের দুজনকে খুঁজে পেয়ে গিয়েছি। পরের দিন কলেজে ফ্যাং ছ্যানের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে যে ছ্যান কোথায়, ও ঠিক আছে তো। ছ্যানের ফ্রেন্ড জানায় যে ওর শরীর খুব একটা ভালো না, এজন্য আজ ক্লাসে আসবে না। এদিকে ছ্যান তো ভালো মতনই জানতো যে ফ্যাং ওকে পছন্দ করে, কিন্তু সে ইচ্ছে করে ওকে ফেস করতে চাচ্ছিল না। এদিকে ফ্যাংয়েরও তো আজ ক্লাস করতে ইচ্ছা করছিল না ছ্যানের অসুস্থতার কথা শুনে আর ছ্যানের পুরো ক্লাসে না আসার কথা শুনে। এই জন্য ফ্যাং চিন্তা ভাবনা করছিল যে সে ছ্যানের সাথে কিভাবে দেখা করবে। এই জন্য সে ওয়াশরুমে গিয়ে মেয়েদের কস্টিউম পরে নেয়। তারপরে ও যায় গার্লস হোস্টেলে ছ্যানের সাথে দেখা করতে। এখানে হোস্টেল ইনচার্জ ওকে দেখে আটকায়, কিন্তু উনি তো ওকে দেখে একটুও চিনতে পারে না। আর ফ্যাং তো ওনার চোখে ধুলো দিয়ে ছ্যানের সাথে দেখা করতে চলে যায়। এদিকে ছ্যান যখন ফ্যাং এর আওয়াজ শুনতে পায় তখন তো সে বলতে থাকে যে এ আবার কোথা থেকে আসলো, আমি তো ওকে ফেস করবো না বলে আজকে ক্লাসে গেলাম না। ও তখন ঘুমানোর অ্যাক্টিং করতে থাকে। ফ্যাং ওর কাছে এসে ওকে ডাকে, আর হঠাৎ করে ফ্যাংকে এরকম মেয়ের ভেসে দেখে তো ও পুরো শকড হয়ে যায়। ছ্যাং বলতে থাকে যে তোমার মেয়ে হয়ে সাজার খুব বেশি শখ হয়েছে নাকি, এখানে যদি কেউ তোমাকে চিনতে পেরে যায় তাহলে জানো কত বড় প্রবলেম হতে পারে। ফ্যাং বলে যে আমি যদি মেয়ে না সাজতাম তাহলে আমি এখানে কিভাবে আসতাম, তোমার শরীর খারাপ তাই আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আর এই খাবারটি আমি নিজে হাতে তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। এই কথাটি শুনে তো ছ্যানের অনেক বেশি ভালো লাগে। ছ্যাং খাবার খাচ্ছিল, ফ্যাং তখন ওকে দেখে বলতে থাকে যে তুমি সব সময় কিছু না কিছু করে বসে থাকো আর এমন প্রিটেন্ড করতে থাকো যেন কিছুই হয়নি। সেই সময় ছ্যানের একটি ফ্রেন্ড রুমে এন্ট্রি নেয়, আর সে তো ফ্যাংকে দেখে মনে করে যে এটি হয়তো কোনো বেয়ারা ছেলে, এই জন্য চিল্লাতে থাকে। ফ্যাং ও চিল্লানো শুনে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, তখন ও ওর পিছনে ধাওয়া করতে থাকে। বেচারি ছ্যান ওকে কি বোঝাতো, ও চিল্লানোর শব্দে তো পুরো হোস্টেল এই ব্যাপারটা জানতে পেরে যায়। পরের দিন ক্লাসেও তো সবাই এই ব্যাপারে কথা বলছিল, কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এটাই যে ফ্যাংকে কেউ চিনতে পারেনি। এদিকে ন্যান্সি তো বুঝতে পারছিল যে ওই ছেলেটা নিশ্চয়ই ফ্যাংই হবে, কিন্তু তারপরেও সে ফ্যাংকে রাগানোর জন্য বলে যে ওই ছেলেটা নিশ্চয় তুমি ছিলে না। ফ্যাংও অ্যাক্টিং করতে থাকে এমন ভাবে যেন সে কিছুই জানে না। ছ্যান যখন ক্লাসে আসে তখন ন্যান্সি ওকে জিজ্ঞাসা করে যে ওই বদমাইশ ছেলেটা তোমাকে খুব একটা জ্বালায়নি তো। বেচারি ছ্যানও বা আর ফ্যাংয়ের ব্যাপারে কি বা বলতে পারতো। তখনই ক্লাসের একটি ছেলে এসে ছ্যানকে বলে যে তোমাকে ম্যাম ডাকছে। ছ্যান যখন ম্যামের সাথে দেখা করতে যায় ম্যাম তাকে বলে যে তুমি তো এখানে তোমার মা বাবার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে এসেছো তাই না, তাদের ব্যাপারে আমি একটি বড় জিনিস জানতে পেরেছি যে তোমার মা এবং বাবা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমি জানি না কলেজ থেকে ইনফরমেশনটি কেন লুকানো হয়েছে, তবে তোমার গ্র্যান্ডপা তোমার ভালোর জন্যই হয়তো এই ব্যাপারটা তোমাকে জানায়নি। এই কথাটি শুনে তো ছ্যান পুরো শকড হয়ে যায়, আর সে ওখান থেকে বাইরে এসে তাড়াতাড়ি তার নানাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে আপনি আমাকে এ ব্যাপারে কেন কিছু জানাননি। আপনি সবসময় আমাকে এমনটাই বলেছেন যে আমার মার অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে আর আমার বাবা সেই সময় তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। ও নানা তোকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ছ্যান তো কোনো কিছু শোনার অবস্থাতেও ছিল না। ছ্যাং ফোনটি কাট করে দিয়ে কান্না করতে করতে দৌড়ে গ্রাউন্ডে এসে বসে পড়ে এবং কান্না করতে থাকে। ওর ফ্রেন্ডরা যখন ওকে এভাবে কান্না করতে দেখে তখন ওরা সবাই এসে ছ্যানকে জিজ্ঞাসা করে যে ওর কি হয়েছে। ছ্যান তখন বলে যে আমার বাবা এই দুনিয়াতে আর নেই। সবকিছুর পরে ছ্যান ওদেরকে বলে যে আমি এই কলেজে এসেছিলাম আমার মা বাবার ব্যাপারে ইনফরমেশন নিতে আর আমার বাবা কোথায় আছে এই ব্যাপারে জানতে, কিন্তু যেহেতু আমার বাবাই আর এই দুনিয়াতে বেঁচে নেই তাই আমি এখানে আর কি বা করবো। কিন্তু ফ্যাং তো এখন এই ব্যাপারটা জানতো না যে ছ্যানই আসলে কিন। সে শুধুমাত্র ছ্যানকে আটকানোর জন্য বলে যে প্লিজ আমাদের জন্য হলেও তুমি এখান থেকে যেও না। ওদের রিকোয়েস্ট করাতে তো ছ্যানও তখন এখানে থাকতে রাজি হয়ে যায়। রাতের বেলায় আমরা দেখতে পাই যে ছ্যানের ফ্রেন্ড তাকে একটি অন্ধকার জায়গাতে নিয়ে যায় এবং হঠাৎ তাকে এখানে ফেলে রেখে কোথাও একটা চলে যায়। ছ্যান তো কিছুই বুঝতে পারে না যে এসব কি হচ্ছে, কিন্তু হঠাৎ করে সেখানে লাইট জ্বলে ওঠে এবং ওর সব ফ্রেন্ডরা ওকে বার্থডে উইশ করতে থাকে। ছ্যান তো এটি দেখে
অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ এর আগে কখনো সে তার ফ্রেন্ডসদের সাথে তার বার্থডে সেলিব্রেট করেনি। সবাই মিলে এখানে চ্যানকে তো হ্যাপি রাখার অনেক চেষ্টা করে, যাতে চ্যান তার কষ্টগুলোকে ভুলে গিয়ে অনেক হ্যাপি থাকতে পারে। বার্থডে সেলিব্রেশন শেষ করার পরে সবাই যখন চলে যায়, ফ্যাং তখন চ্যানকে একটি গান গিয়ে শোনায়, যেটি সে তার মায়ের জন্য লিখেছিল। এরপরে সে চ্যানকে আশ্বাসও দেয় আর বলে যে তোমার মা বাবা কখনো এটা চাবে না যে তুমি তাদের কথা ভেবে এত বেশি কষ্ট পাও। এটা বলেই সে নিজের গলা থেকে একটি লকেট খুলে সেটা চ্যানকে দেয়, আর এই লকেটটি তার মা তাকে দিয়েছিল। এটি পেয়ে তো চ্যান অনেক খুশি হয়ে যায়, আর সে ফ্যাংকে কথা দেয় যে আমি সবসময় অনেক যত্ন সহকারে এটা আমার কাছে রাখবো। পরবর্তী সিনে আমরা চ্যান এবং তার নানাকে দেখতে পাই। চ্যান বলছিল যে আপনি এত ভালো অ্যাক্টিং করতে পারেন, আপনি তো আমাকে বলছিলেন যে আপনি অনেক অসুস্থ, আমাকে তাড়াতাড়ি আসতে, আর এখন আমি এসে দেখছি যে আপনার হালকা পাতলা শুধু ঠান্ডা লেগেছে। নানা বলে যে আমার তোমার কথা অনেক বেশি মনে পড়ছিল, তুমি নিজে থেকে তো ফিরে আসতে না, এই জন্য আমার কাছে অ্যাক্টিং করার আইডিয়াটাই বেটার মনে হলো। এরপরে নানা বলতে থাকে যে আমি তোমার মা এবং বাবার মৃত্যুর কথাটি এজন্য আমি তোমার থেকে লুকিয়েছি, কারণ আমার কাছে মনে হতো যে তোমার বাবাই তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, কিন্তু পরবর্তীতে গিয়ে আমার মনে হয়েছে যে তোমার সত্যটা জানা উচিত। চ্যান তো তার নানাকে মাফ করে দেয় এটা বলে যে এই দুনিয়াতে আপনি ছাড়া আমার আর কেউ নাই, তা আমি আপনাকে হারাতে চাই না। সেই সময় চ্যানের কাছে ফ্যাংয়ের ফোন আসে। ফ্যাং তো চ্যানের খোঁজে খোঁজে এই শহরে চলে এসেছে, আর সে চ্যানকে বলে যে তোমার বাসার অ্যাড্রেসটি আমাকে দাও, আমি এখনই তোমার সাথে দেখা করতে আসছি। এদিকে চ্যান তো বুঝতে পারছিল না যে ও ফ্যাংকে আবারও কিভাবে ফেরত পাঠাবে। নানাও তো ওদের দুজনের ফ্রেন্ডশিপের ব্যাপারে ভালো মতনই জানতো, আর এটাও জানতো যে ওদের দুজনের ফ্রেন্ডশিপটা আর ফ্রেন্ডশিপ নয়, এর থেকে অনেক আগে বেরিয়ে গিয়েছে। এই জন্য নানা চ্যানের থেকে তার ফোনটি নিয়ে ফ্যাংকে একটি গ্রামের অ্যাড্রেস দিয়ে দেয়। ফোন কাট করার পরে সে চ্যানকে বলে যে তুমি যদি এই ছেলেটির আসল রূপ জানতে চাও, তাহলে আমি তোমাকে যেমন যেমন করতে বলবো তুমি ঠিক তেমনটাই করবে। চ্যান তো কিছুই বুঝতে পারছিল না যে তার নানা আসলে কি করতে চাচ্ছে, কিন্তু এরপরেও সে একটি ভ্যান গাড়ি চালিয়ে ফ্যাংকে রিসিভ করতে যায়। বেচার ফ্যাংও তো এটা দেখে শকড হয়ে যায় যে আমি এত বড় একজন সেলিব্রিটি হয়ে এই ছোট্ট গাড়িতে কিভাবে যাব। কিন্তু এখন চ্যানের লাইফস্টাইল যেহেতু এমন, তাই ওকেও তো এমনটাই করতে হবে। কিন্তু পরবর্তীতে ও যখন এই গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখন ওর কাছেও তো এটা অনেক বেশি ভালো লাগছিল, তাই সে চ্যানকে বলে যে আমি আমার লাইফে এত বেশি এনজয় কখনো করিনি। ফ্যাং চ্যানের গ্রামের বাসাতে আসার পরে তো নানা ওকে দিয়ে অনেক বেশি কাজ করায়, এমনকি চ্যানের একটি ফ্রেন্ডকেও সে ফ্যাংয়ের পিছনে লাগিয়ে দেয়। ফ্যাং তো ওকে কোনো রেসপন্সই দেয় না, এমনকি সে নানা দেওয়া সমস্ত টেস্টে পাশ হয়ে যায়। এরপরে সে চ্যানের সামনে নিজের ভালোবাসার কথাটি বলে সেখান থেকে ফিরে আসে। পরবর্তীতে চ্যান যখন কলেজে যায়, তখন ফ্যাংয়ের ফ্রেন্ড যে মেয়েটির মৃত্যুর পরে ফ্যাংয়ের শত্রু হয়ে গেছে, সে তখন চ্যানের কাছে এসে বলে যে আমি তোমার সত্যিটা জেনে গিয়েছি, তাই তুমি যদি চাও যে এই সত্যটা কেউ জানতে না পারো, তাহলে তুমি ফ্যাংয়ের থেকে দূরে থাকো। এই জন্য তো বেচারি চ্যাং নিজের মনের বিরুদ্ধে গিয়ে ফ্যাংকে বলে যে আমরা শুধুমাত্র ফ্রেন্ড। এরপরে সিনেমা দেখি যে ফ্যাংয়ের উপরে গান চুরি করার দোষারোপ দেওয়া হয়। এই জন্য তো চ্যান তখন ফ্যাংকে সাহায্য করার জন্য সে আসল কালপ্রিটকে খুঁজে বের করে, আর এটি ফ্যাংয়ের সেই ফ্রেন্ড ছিল যে কিনা চ্যানকে ফ্যাংয়ে থেকে দূরে থাকার জন্য বলেছিল। ফ্যাংয়ের বাকি ফ্রেন্ডরা যখন এ ব্যাপারে জানতে পারে, তখন তো তারা ফ্যাংয়ের ওই ফ্রেন্ডটিকে গিয়ে অনেক মারধর করতে থাকে, কিন্তু ফ্যাং এটি জানতে পেরে তো সে তখন ওই ফ্রেন্ডটিকে বাঁচাতে যায়, যার ফলে তো ওদের দুজনের মাঝে আবারও সবকিছু ঠিক হয়ে যায় এবং তারা আবারও ফ্রেন্ড হয়ে যায়। একদিন আমরা চ্যানকে দেখি সে তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। যখন ন্যান্সি এটি দেখে, তখন সে চ্যানকে সামনে তাকে হোস্টেল পর্যন্ত রাখতে যাচ্ছিল। জিনিয়া নামের মেয়ে তখন লুকিয়ে ওদের দুজনের পিকচার ক্লিক করে নেয়। আসলে জিনিয়া অনেকদিন থেকে ফ্যাংকে পছন্দ করত, আর সে যে কোনো মূল্যে চ্যান এবং ফ্যাংকে আলাদা করতে চাচ্ছিল, তাই সে এই ছবিগুলো নিয়ে গিয়ে ফ্যাংকে দেখায়। এসব কিছু দেখে ফ্যাং চ্যানের সাথে কথা বলতে যাচ্ছিল, এদিকে ন্যান্সি এবং চ্যাং কথা বলছিল, যেখানে ন্যান্সি ওকে বলে যে আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু বিশ্বাস করো আমরা শুধুমাত্র ভালো ফ্রেন্ড হয়ে থাকবো। আর এটি শুনে তো চ্যান খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে, আর এগুলো তো ফ্যাং দেখে ফেলে। আর এখানে ফ্যাং চ্যানের সত্যটা জানতে পেরে যায় যে চ্যান এবং কিন আসলে একটি মাত্র মেয়ে।
ও তো তখন ওদের দুজনকে ছেড়ে সেখান থেকে চলে আসে যে আমার নিজের ফ্রেন্ডই আমাকে ধোকা দিয়েছে। ন্যান্সি ফ্যাং এর কাছে গিয়ে তাকে বোঝাতে শুরু করে যে সে কিনকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু ও যখন জানতে পারে যে কিনি আসলে চ্যান আর ফ্যাং চ্যানকে অনেক বেশি পছন্দ করে, তখন সে নিজেই এই সম্পর্কটা থেকে দূরে সরে আসে। ও শুধুমাত্র নিজের ফ্রেন্ডের কথা ভেবে তার ভালোবাসাটিকে কোরবানি দিয়ে দিয়েছে। ফ্যাং ও নিজের ভুলটা বুঝতে পারে, তাই সে চ্যানের কাছে গিয়ে তার রাগ ভাঙাতে থাকে। চ্যানের রাগও ভেঙে যায় আর এখানে ওরা দুইজনে একে অপরকে কিস করে নেয়। ওরা দুজনে তো একে অপরের সাথে অনেক বেশি খুশি ছিল, কিন্তু একদিন চ্যান জানতে পারে যে তার নানা অসুস্থ, এই জন্য তাকে বাসায় ফিরে আসতে হয়। এইদিকে আমরা জিনিয়াকে দেখি চ্যান এবং ফ্যাংকে একসাথে দেখে তো সে সহ্য করতে না পেরে সুইসাইড অ্যাটেম্প করে। এইগুলো দেখে তো ফ্যাং অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ জিনিয়ার বোনই তো ফ্যাং এর সাথে কার অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। ফ্যান এবার এক বোনের পরে অন্য বোনের মৃত্যুর দায়ভার নিজের কাঁধে নিতে চাচ্ছিল না, তাই তো সে এবার জিনিয়ার অনেক ভালো মতন খেয়াল রাখতে থাকে। জিনিয়ার জ্ঞান ফিলে তার একটি ফ্রেন্ড এসে তো তাকে অনেক খারাপ খারাপ কথা বোঝাতে থাকে যে তুমি যদি ফ্যাংকে পেতে চাও তাহলে তুমি আবারও সুইসাইড করার চেষ্টা করো। জিনিয়াও এমনটাই করে। এতে করে তো জিনিয়ারের ফ্রেন্ডই ফ্যাং এর কাছে গিয়ে তখন তাকে জোর করতে থাকে যাতে সে জিনিয়াকে বিয়ে করে। বেচারা ফ্যাং তো জিনিয়ার জীবন বাঁচাতে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ও চ্যানকে ফোন দিয়ে ওর সাথে ব্রেকআপ করে নেয়, এমনকি সে চ্যানকে কোনো কারণও জানায় না। পরবর্তীতে চ্যান যখন ফ্যাং এর এঙ্গেজমেন্টের কথাটি জানতে পারে, তখন তো তার মাথার পুরো আকাশ ভেঙে পড়ে। আর ফ্যাং এর কাছ থেকে এই সত্যটা জানার পরে তো সে চুপচাপ ও রাস্তা থেকে সরে আসে। শেষ পর্যন্ত ওদের বিয়ের দিনটা চলে আসে। বিয়ের দিন তো চ্যান ওদের সামনে যায়। চ্যানকে এখানে দেখে তো ফ্যাং নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর সে চ্যানের হাত ধরে সেখান থেকে পালিয়ে যায়। এগুলো দেখে জিনিয়া তো আবারও সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু তার ফ্রেন্ডরা তাকে এমনটা করতে দেয় না। জিনিয়াকে ফ্যাং এর একটি ফ্রেন্ড পছন্দ করত, আর তাদের দুজনের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যাওয়ার পরে তো ওরা দুজন একে অপরকে ডেট করতে শুরু করে। এদিকে আমরা চ্যানকে দেখি তার তো এখন তার সত্যটা কারো থেকে গোপন করার কোনো প্রয়োজন ছিল না, তাই সে এবার তার রিয়েল রূপেই কলেজে আসে। সবাই যখন চ্যানের আসল রূপ দেখে তখন সবাই তো ওর উপরে পুরো ফিদা হয়ে যায়। আর এখন তো ফ্যাংয়ের থেকে বেশি চ্যানের ফ্রেন্ড ছিল, আর এই ব্যাপারটা নিয়ে তো ফ্যাং অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। ফ্যাং চ্যানকে বলে যে তুমি আবারও তোমার আসল রূপে ফিরে আসো, যাতে করে আমি ছাড়া অন্য কেউ তোমাকে আর পছন্দ না করে। চ্যানও তো ওর কথাটি শুনে নেয়। এরপর আমরা ন্যান্সিকে দেখি তার তো আবারও প্রথম দেখাতে একটি মেয়েকে পছন্দ হয়ে যায়। এবার এই মেয়েটিও ন্যান্সিকে অনেক পছন্দ করত, আর তারা দুজনে তো একে অপরের সাথে অনেক বেশি খুশি ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে চ্যানের বাবা যেহেতু একজন কার্টুনিস্ট ছিল, তাই চ্যানও অনেক ভালো কার্টুন আঁকাতে পারত। ও ওর নানার থেকে পারমিশন নেওয়ার পর থেকে তো কমিকে কাজ করা শুরু করে দেয়, আরো ওর কাজে অনেক বেশি সাকসেসফুল হয়। এই জন্য তো ওকে কাজের ক্ষেত্রে জাপানে যাওয়ার একটি সুযোগ দেওয়া হয়, কিন্তু ও ফ্যাংকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছিল না, তাই সে মানা করে দেয়। আর ফ্র্যাঙ্কে যখন আমেরিকাতে যাওয়ার অফার দেওয়া হয়, তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এটি দেখে তো চ্যান অনেক কষ্ট পায় যে আমাকে ছেড়ে চলে যাবে, তাও এত বেশি খুশি। কিন্তু তারপরে ফ্যাংয়ের খুশির কথা চিন্তা করে ও ফ্যাংকে যেতে দেয়। কিন্তু ফ্যাংও তো এয়ারপোর্টের অর্ধেক রাস্তা যাওয়ার পরে আবারও সে ফিরে চ্যানের কাছে চলে আসে, কারণ ও বুঝতে পেরে গিয়েছিল যে ও চ্যানকে ছাড়া একদমই থাকতে পারবে না। আর চ্যান যখন ফ্যাংকে দেখে তখন সেও তো অনেক বেশি খুশি হয়ে যায়। ফ্যাং ওর জন্য একটি সুন্দর গান গায়, আর তাদের দুজনের এই হাসি খুশি মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।